হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকের এই ভিডিওতে রাইডার্স টু দ্য সি নাটকটির গল্প আমরা জানব। তো গল্প জানার আগে রাইডার্স টু দ্য সি এই নাটকটি সম্পর্কে কিছু তথ্য আমাদের জেনে নিতে হবে, যাতে করে গল্পটা বুঝতে আমাদের সুবিধা হয়। চলুন শুরু করি। রাইডার্স টু দ্য সি হলো একাঙ্ক নাটক, ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি, একটি ট্র্যাজেডি বিয়োগাত্মক নাটক। এটি লিখেছেন আইরিশ লিটারেরি রেনেসাঁ প্লেরাইট জন মিলিংটন সিন্স বা জে.এম. সিন্স। তিনি এই নাটকটি লিখেছেন। এটি লেখা হয় 1904 সালে। এটি একটি ট্র্যাজেডি। দিস ট্র্যাজেডি ইজ ভেরি রিমার্কেবল ফর এলিজেইক সিচুয়েশন। এই নাটকটির মধ্যে আমরা দুঃখের ঘটনা প্রচন্ডভাবে পাবো। ইট ইজ এ পোয়েটিক ড্রামা রিটেন ইন প্রোজ। পোয়েটিক ড্রামা, কিন্তু প্রোজে লেখা। লিটারারি পিরিয়ড, যে সময়ে এটি লেখা হয় সেটি ছিল আইরিশ লিটারারি রেনেসাঁ পিরিয়ড। সেই সময় আয়ারল্যান্ডে লিটারেচারের একটা রেনেসাঁ চলছিল। জন মিলিংটন সিন্স বা জে.এম. সিন্স স্পেন্ট মোর দেন 4.5 months ইন অ্যারান আইল্যান্ড। এই নাটকে রাইডার্স বলতে বোঝায় ফিশারম্যানদেরকে, যারা জেলে, তাদেরকে বোঝানো হয়। এই নাটকটার সেটিং হলো ওয়ান অফ দ্য অ্যারান আইল্যান্ডস অফ দ্য কোস্ট অফ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে একটু দূরে অনেকগুলো আইল্যান্ড মিলে অ্যারান আইল্যান্ডস তৈরি হয়। এই অ্যারান আইল্যান্ডসের মধ্যে একটি আইল্যান্ডে এই নাটকের ঘটনা ঘটে। এই নাটকের সেটিং হলো অ্যারান আইল্যান্ডস, আয়ারল্যান্ড, ইনশাম্যান অফ দ্য ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড। মানে সেটিংটা অনেক জায়গাতেই রয়েছে। এই নাটকটি লেখা হয় ডাবলিনে, প্যারিসে এবং অ্যারান আইল্যান্ডসে থাকাকালীন সময়ে। এই নাটকের যিনি ভিলেন বা অ্যান্টাগনিস্ট হলো সাগর বা সি। এই নাটকটি প্রথম অভিনীত হয় 25শে ফেব্রুয়ারি 1904 সালে অ্যাট দ্য মোলেসওয়ার্থ হল, ডাবলিনে মোলেসওয়ার্থ হলে প্রথম নাটকটি মঞ্চস্থ হয়। এই নাটকটি মঞ্চস্থ করেন আইরিশ ন্যাশনাল থিয়েটার সোসাইটি। এই নাটকটি লেখার জন্য উইলিয়াম বাটলার ইয়েটস ফার্স্ট এনকারেজড সিন্স to travel to the Aran Islands and make notes on the people who lived there. Through the visits, Sims gathered the material for Riders to the Sea, among other works. এই নাটকের থিমগুলি হল ক্যাথলিসিজম ভার্সেস পেগানিজম, ট্র্যাডিশন ভার্সেস মডার্নিটি, ফ্যাটালিজম, দ্য পাওয়ার অফ দ্য সি, জেন্ডার রোলস, এজ অ্যান্ড জেন্ডার, man's difficult situation against the mysterious natural power, spirituality and mourning, fate and mortality. এবার এই নাটকটি লিখার বা এই নাটকের ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা জেনে নিই। In 1897, J.M. Sims was encouraged by his friend and colleague William Butler Yeats to visit the Aran Islands. He went on to spend the summers from 1898 to 1903 there. While on the Aran Island of Inshman, James Sims heard the story of a man from an Irishman whose body was washed up on the shore of an island of County Donegal. This incident inspired Riders to the Sea. Riders to the Sea is written in Hiberno-English dialect of the Aran Islands. Sims's use of the native Irish language is part of the Irish literary revival, a period when Irish literature looked on to encourage period and nationalism in Ireland. Several scenes in the play are taken from stories Sims collected during his time in the Aran Islands and recorded in his book The Aran Islands. These include the identifying of the drowned man by his clothing and the account of a man's ghost being seen riding a horse. এই নাটকটিতে যে মুড আমরা পাবো সেই মুড হলো এক্সট্রিমলি ব্লিক মুড। এই নাটকের টোন হলো অ্যানসিয়াস অ্যান্ড মর্নফুল টোন। এই নাটকের ডায়ালেক্ট হলো হিবার্নো ইংলিশ ডায়ালেক্ট অব দ্য অ্যারান আইল্যান্ডস। দ্য প্লে ইজ বেসড অন দ্য হোপলেস স্ট্রাগল অফ এ পিপল অ্যাগেনস্ট দ্য impersonal but relentless cruelty of the sea.
এই নাটকটির যে টাইটেল রাইডার্স টু দ্য সি, এটি নেওয়া হয়েছে বাইবেল থেকে, বিশেষ করে দ্য বুক অফ এক্সোডাস থেকে। এই বুক অফ এক্সোডাসের একটা চ্যাপ্টারে আছে, দ্য হর্স অ্যান্ড হিজ রাইডার্স হ্যাথ হি থ্রোন ইনটু দ্য সি। এটার উপর ভিত্তি করেই এই পুরো টাইটেলটা সিলেক্ট করা হয়েছে রাইডার্স টু দ্য সি হিসেবে। এই নাটকের মূল চরিত্র হলো মরিয়া বা মরিও। অন্যান্য চরিত্রগুলো হলো ক্যাথলিন, নোরা, বার্টলি, মরিয়াস সানস, ভেরিয়াস টাউন্স পিপল প্রমুখ। চলুন বন্ধুরা, এবার আমরা সরাসরি গল্পের মধ্যে প্রবেশ করি। গল্পটির শুরুতেই একটি দৃশ্যের বর্ণনা রয়েছে বা সেটিং এর বর্ণনা রয়েছে, দৃশ্যপট বর্ণনা রয়েছে। কুটিরের একটি রান্নাঘর, জাল, তৈলজাত রঞ্জক লেপনে জলাভেদ্য করা হয়েছে এমন বস্ত্র, চরকা, দেওয়ালের পাশে রাখা কিছু নতুন বোর্ড ইত্যাদি সেখানে রয়েছে। প্রায় 20 বছর বয়স্কা ক্যাথলিন কেকের ময়দা মাখা শেষ করে তা আগুনের পাশে রাখা কড়াইয়ের উপর রাখে, তারপর হাত মুছে চরকা চালাতে আরম্ভ করে। যুবতী বালিকা নোরা দরজার দিকে মাথা বাড়ায়। নোরা নিচু স্বরে বলল, কোথায় সে? ক্যাথলিন বলল, সে শুয়ে আছে, ঈশ্বর তাকে সাহায্য করুন, এবং যদি পারে তবে সে সম্ভবত ঘুমাচ্ছে। নোরা আস্তে আস্তে ভিতরে আসে এবং শালের ভেতর থেকে একটা কাপড়ের পুটলি বার করে। ক্যাথলিন তাড়াতাড়ি চরকা চালাতে চালাতে বলে, তোমার কাছে ওটা কি? নোরা উত্তর দিল, যুবক যাজক এটা এনেছে, এতে একটা শার্ট ও মোজা আছে যা ডোনিগালে ডুবে মরা একজন লোকের দেহ থেকে উদ্ধার করা হয়েছে। ক্যাথলিন হঠাৎ ঝাঁকি দিয়ে চরকা থামায় এবং শোনার জন্য সামনের দিকে ঝুঁকে পড়ে। নোরা বলে, আমাদেরকে পরীক্ষা করতে হবে এগুলো মাইকেলের কিনা। কিছুক্ষণ পর সে সমুদ্রের ধারে যাবে মাইকেলের মৃতদেহের খোঁজে। ক্যাথলিন বলল, কি করে কাপড় আর মোজা মাইকেলের হবে নোরা? কি করে তার মৃতদেহ অত উত্তরে ভেসে যাবে? নোরা বলল, তরুণ যাজক বলেন তিনি এরকম ব্যাপার জানেন। সেই যাজক বলেছেন, যদি এগুলো মাইকেলের হয় তাহলে তোমরা তাকে বলতে পারো, তোমার মাকে বলতে পারো যে ঈশ্বরের কৃপায় তার পবিত্র সমাধি হয়েছে। যদি এগুলো মাইকেলের না হয় তাহলে তাকে এ ব্যাপারে যেন কিছু বলা না হয়, কারণ কেঁদে কেঁদে এবং বিলাপ করে সেই মা মারা যাবে, তোমাদের মা মারা যাবে। সেই জন্য যদি এগুলো মাইকেলের না হয় তাহলে তাকে বলার দরকার নেই। বাতাসের ঝাপটায় নোরার দ্বারা অর্ধেক বন্ধ করা দরজা খুলে গেল। ক্যাথলিন উদ্বিগ্নভাবে তাকিয়ে বলল, তুমি কি তাকে মানে বার্টলিকে ঘোড়া নিয়ে আজ গলয়ে মেলায় যাওয়া বন্ধ করতে বলেছ? নোরা বলল, তিনি বলেছেন আমি তাকে আটকাবো না, কিন্তু তোমরা ভয় পেও না। সে মানে মৌরিয়া গভীর রাত পর্যন্ত প্রার্থনা করে এবং সর্বশক্তিমান ঈশ্বর তাকে পুত্রহীনা নিঃস্ব করবে না। ক্যাথারিন এবার বলছে, সাদা পাহাড়ের নিকটে সমুদ্র কি দুরন্ত, তাই না নোরা? নোরা উত্তর দিল, কিছুটা দুরন্ত। ঈশ্বর আমাদের সাহায্য করুন। পশ্চিম দিক থেকে সমুদ্র গর্জন করছে এবং সমুদ্রের অবস্থা আরো খারাপ হবে যখন জোয়ার ঝড়ের সঙ্গে যুক্ত হবে। নোরা পুটলিটা নিয়ে টেবিলের কাছে যায় এবং বলে, আমি কি এখন এটা খুলতে পারি? এবার ক্যাথলিন কথা বলে উঠল, সম্ভবত তুমি খুলতে পারো। আমাদের পরীক্ষা শেষ হবার আগেই সে মানে আমাদের মা জেগে উঠবে এবং এখানে আসবে। ক্যাথলিন টেবিলের কাছে আসলো, এসে বলল, পরীক্ষা শেষ করতে আমাদের অনেক সময় লাগবে এবং আমরা দুজনেই কাঁদতে থাকব। নোরা এবার ভিতরের দরজার কাছে যায় এবং কান পেতে বলে, সে বিছানায় নড়ছে, মানে আমাদের মা বিছানায় নড়ছে, সে মুহূর্তের মধ্যেই এসে পড়বে এখানে। ক্যাথলিন বলল, মইটা আমাকে দাও এবং আমি ওগুলোকে জ্বালানি রাখার কোঠায় এমন ভাবে রেখে আসবো যে সে ওগুলো সম্পর্কে কিছুই জানতে পারবে না এবং জোয়ার এলে হয়তো মা সমুদ্রের ধারে যাবে পূর্ব দিক থেকে মৃতদেহ ভেসে আসছে কিনা তা দেখার জন্য।
তারা চিমনির দেওয়ালের ত্রিকোণ অংশে মইটা রাখল। ক্যাথলিন মইয়ের কয়েকটা ধাপ উঠল এবং পুঁটলিটা জ্বালানি রাখার কোঠায় লুকিয়ে রাখল। মৌরিয়া ভেতরের ঘর থেকে বের হয়ে এলো। মৌরিয়া ক্যাথলিনের দিকে তাকিয়ে এবং প্রতিবাদের সুরে বলতে থাকলো, বলল, আজকের দিনের ও সন্ধ্যার জন্য কি যথেষ্ট জ্বালানি তোমাদের কাছে নেই? ক্যাথলিন বলল, উনুনে একটি কেক ভাজা হচ্ছে অল্প সময়ের জন্য। জ্বালানি নিচে ফেলে দিয়ে আরো বলল, এবং বাটলি এটা চাইবে যখন জোয়ার আসবে, যদি সে কোনোয়ে মারা যায়। নোরা জ্বালানি তুলে নিয়ে উনুনের চারপাশে রাখে। মৌরিয়া আগুনের পাশে টুলে বসে বলল, দক্ষিণ ও পশ্চিম দিক থেকে বাতাস বইছে। এমন দিনে সে নিশ্চয়ই যাবে না। সে আজ যাবে না। তরুণ পুরোহিত তাকে নিশ্চয়ই নিবৃত্ত করবেন। নোরা বলল, না, তরুণ পুরোহিত তাকে বাধা দেবেন না। এবং আমি অমন সিমন, স্টিফেন ফিটি এবং কলামসনকে বলতে শুনেছি যে সে যাবে। মৌরিয়া বলল, সে কোথায়? নোরা বলল, সে জানতে গেছে এ সপ্তাহে আর কোনো নৌকা যাবে কিনা, এবং আমি মনে করি তার এখানে আসতে দেরি হবে না, কারণ গ্রিনহেডের দিকে জোয়ার আসছে এবং পূর্ব দিক থেকে ছোট জাহাজ দিক পরিবর্তন করছে। ক্যাথলিন বলল, আমি শুনতে পাচ্ছি বড় পাথরগুলোর ওপর দিয়ে কেউ আসছে। নোরা বাইরের দিকে তাকিয়ে বলল, সে এখন আসছে, আর সে খুবই ব্যস্ত সমস্ত। বার্টলি ভেতরে এসে ঘরের চারিদিকে তাকায় এবং শান্ত বিষণ্ণভাবে বলল, ক্যাথলিন, নতুন যে দড়িটা কোনেমারায় কেনা হয়েছিল সেটা কোথায়? ক্যাথলিন নিচে নেমে আসে এবং বলে, তাকে ওটা দাও। সাদা তক্তাগুলোর পাশে একটা পেরেকে ওটা টাঙানো আছে। আজ সকালে আমি ওটা টাঙিয়ে দিয়েছিলাম, কারণ কালো পা যুক্ত শুয়োরটা ওটা খাচ্ছিল। নোরা বলল, এই দড়িটা কি, বাটলি? মৌরিয়া বলল, তক্তাগুলোর পাশে টাঙানো দড়িটা তোমার না নিলেই ভালো হয়। এই দড়িটার এখানে দরকার হবে। আগামীকাল বা আগামী পরশু সকালে বা এ সপ্তাহের যে কোনো সকালে যদি মাইকেলের দেহ ভেসে আসে, তাহলে আমরা তাকে ঈশ্বরের কৃপায় গভীরভাবে কবর দেব। বার্টলি দড়িটা নিয়ে কাজ শুরু করে এবং বলল, ঘটকির ওপর চড়ার জন্য আমার দড়ি নাই এবং আমাকে এখন তাড়াতাড়ি যেতেই হবে। 2 সপ্তাহ বা তার বেশি সময়ের মধ্যে আর কোনো নৌকা মূল ভূখণ্ডে যাবে না, এবং আমি সমুদ্রের ধারে লোকেদেরকে বলতে শুনেছি যে ঘোড়া বিক্রির জন্য মেলাটি ভালো মেলা হবে। মৌরিয়া বলল, সমুদ্রের ধারের লোকেরা কটু মন্তব্য করবে যদি মাইকেলের দেহটা ভেসে আসে এবং কফিন তৈরি করার মতো পুরুষ লোক যদি বাড়িতে না থাকে। আর আমি চড়া দাম দিয়ে কোনেমারায় পাওয়া মসৃণতম সাদা তক্তা কিনেছি। সে তক্তাগুলোর দিকে তাকায়। বার্টলি বলল, কি করে দেহ ভেসে আসবে এখানে? আমরা গত 9 দিন ধরে রোজই খুঁজছি এবং প্রবল বাতাস পশ্চিম ও দক্ষিণ দিকে থেকে বইতে শুরু করেছে। মৌরিয়া বলল, যদি মাইকেলের দেহ পাওয়া না যায়, ওই বাতাস সমুদ্রকে উত্তাল করে তুলছে, আর চাঁদের পাশে একটা তারা উঠেছিল এবং রাত্রে আবার তারা উঠবে। যদি তোমার 100 বা 1000 ঘোড়া থাকতো, তাহলেও একটি এবং একমাত্র পুত্রের জীবনের কাছে 1000 ঘোড়ারই বা কি দাম? বার্টলি দড়ি নিয়ে কাজ করতে করতে ক্যাথলিনকে বলল, তোমরা প্রতিদিন মাঠে যাবে এবং দেখবে ভেড়াগুলো যেন রাই শস্যের ওপর লাফালাফি না করে, এবং যদি ভ্রাম্যমাণ দালালদের কেউ আসে এবং ভালো দাম পাওয়া যায়, তাহলে কালো পা যুক্ত শুয়োরটা বেচে দিতে পারো। মৌরিয়া বলল, তার মতো অনভিজ্ঞ মেয়েরা কি করে শুয়োরের জন্য ভালো দাম পেতে পারে? বার্টলি ক্যাথলিনকে বলল, যদি চাঁদের ক্ষীণকায় হওয়ার সাথে সাথে পশ্চিমা বাতাস চলতে থাকে, তাহলে তুমি ও নোরা যথেষ্ট পরিমাণ সামুদ্রিক আগাছা সংগ্রহ করবে, যাতে কেপলের জন্য একটি শাঙ্কবাকার গাদা করা যায়।
বাড়িতে কাজ করার মতো একটিমাত্র পুরুষ থাকায় আজ থেকে আমাদেরকে কষ্টে দিন কাটাতে হবে। মৌরিয়া বলল, যেদিন তুমিও অন্যদের মতো ডুবে মরবে সেদিন থেকে আমাদের কষ্টে দিন কাটাতে হবে। কিভাবে আমি ও আমার সঙ্গে মেয়েরা বেঁচে থাকবে এবং যেখানে আমি একা বৃদ্ধা যার এক পা কবরের মধ্যে, সেখানে কি করে বেঁচে থাকবো আমরা? বার্টলি দড়িটা নামিয়ে রাখল, তার পুরনো কোটটা খুলল এবং একই ফ্লানেলের তৈরি একটি নতুন কোট পরল। বার্টলি নোরাকে বলল, জাহাজটা কি জেটিতে আসছে? ঠেকেছে? নোরা বাইরের দিকে তাকিয়ে বলল, জাহাজটি গ্রিন হেডকে ছাড়িয়ে আসছে এবং পালগুলো নামানো হচ্ছে। বার্টলি তার টাকার থলি এবং তামাক নিয়ে বলল, জাহাজটি পৌঁছতে আধ ঘন্টা লাগবে। দেখবে আমি 2 বা 3 দিনে আবার ফিরে আসব, অথবা বাতাস খারাপ থাকলে 4 দিনও হতে পারে। মৌরিয়া আগুনের দিকে ঘুরে এবং মাথাটা শাল দিয়ে ঢেকে বলল, এক বৃদ্ধা স্ত্রীলোকের একটি কথা না শোনাটা কি নিষ্ঠুর ও কঠিন নয়? যে বৃদ্ধা স্ত্রীলোক তাকে সমুদ্র থেকে দূরে রাখতে চায়। ক্যাথলিন বলল, সমুদ্রে যাওয়াই যুবকদের জীবনযাত্রা প্রণালী, এবং একজন বৃদ্ধা স্ত্রীলোকের কথা কে শুনবে, যে বৃদ্ধা বারবার একই কথা বলে? বার্টলি দড়িটা নিয়ে বলল, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমি লাল ঘটকিতে চড়ব এবং ধূসর রঙের ঘটকিটি আমার পিছনে পিছনে ছুটবে। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। বার্টলি চলে যায়। মৌরিয়া যখন দরজার কাছে, তখন মৌরিয়া কেঁদে ওঠে। সে বলল, সে চলে গেল। ঈশ্বর আমাদেরকে রক্ষা করুন, আমরা তাকে আর দেখতে পাবো না। সে এখন চলে গেল এবং যখন কালো রাত্রি নেমে আসবে তখন পৃথিবীতে আমার কোনো পুত্র সন্তান আর বেঁচে থাকবে না। ক্যাথলিন বলল, সে যখন দরজার কাছে এসে পিছন থেকে তাকাচ্ছিল তখন তুমি কেন তাকে আশীর্বাদ করলে না? এ বাড়ির সকলের দুঃখের ঘড়া কি এখনো পূর্ণ হয়নি যে তাকে দুর্ভাগ্যজনক এবং নিষ্ঠুর কথা বলে বিদায় জানাতে হবে? মৌরিয়া চিমটেটা নেয় এবং এদিক ওদিক না তাকিয়ে উদ্দেশ্যহীনভাবে আগুন উস্কে দিতে থাকে। নোরা মৌরিয়ার দিকে তাকিয়ে বলে, তুমি কেকটা থেকে জ্বালানি সরিয়ে নিচ্ছ? ক্যাথলিন চিৎকার করে বলে, নোরা, ঈশ্বর পুত্র আমাদের ক্ষমা করুন, আমরা তাকে তার রুটি দিতে ভুলে গেছি। সে আগুনের কাছে এলো। নোরা বলল, অন্ধকার রাত পর্যন্ত তাকে না খেয়ে থাকতে হবে এবং সে নিশ্চয়ই মারা যাবে, কারণ সূর্যোদয়ের পর থেকে সে কিছুই খায়নি। ক্যাথলিন উনুনের উপর রাখা পাত্র থেকে কেকটা তুলে নিয়ে বলল, সে নিশ্চয়ই মারা যাবে। যে বাড়িতে একজন বৃদ্ধা সারাক্ষণ কথা বলতে থাকে সে বাড়িতে কারোর মাথা ঠিক থাকে না। মৌরিয়া টুলের ওপর দুলতে থাকে। ক্যাথলিন খানিকটা রুটি কেটে নিয়ে এবং একটি কাপড়ে তা জড়িয়ে মৌরিয়াকে বলল, তুমি এখন স্প্রিং ওয়েলে যাও এবং সে যখন সেখান দিয়ে যাবে তখন তুমি তাকে এটা দেবে। তুমি তাকে তখন দেখতে পাবে এবং অমঙ্গল সূচক শব্দটি নষ্ট হবে এবং তুমি বলতে পারো, ঈশ্বর তোমার যাত্রা সফল করুন, এবং এভাবে তার মন হালকা হবে। মৌরিয়া রুটিটা নিয়ে বলল, আমি কি তার আগে সেখানে পৌঁছাতে পারবো? ক্যাথলিন বলল, যদি তুমি এখনই তাড়াতাড়ি বের হও তাহলে পৌঁছাতে পারবে। মৌরিয়া টলতে টলতে উঠে দাঁড়িয়ে বলল, আমার পক্ষে হাঁটা খুব কষ্টকর। ক্যাথলিন উদ্বিগ্নভাবে মৌরিয়ার দিকে তাকিয়ে বলল, ওকে লাঠিটা দাও নোরা, নয়তো বড় পাথরগুলোর ওপর ও পিছলে পড়ে যেতে পারে। নোরা বলল, কোন লাঠিটা? ক্যাথলিন বলল, যে লাঠিটা মাইকেল কোনেমোরা থেকে এনেছিল। মৌরিয়া নোরার হাত থেকে লাঠিটা নিয়ে বলল, বড় পৃথিবীতে বৃদ্ধ লোকেরা তাদের ছেলে মেয়েদের জন্য তাদের জিনিসপত্র রেখে যায়, কিন্তু এই স্থানে যুবকেরা বৃদ্ধদের জন্য তাদের জিনিসপত্র রেখে যায়। সে ধীরে ধীরে চলে যায়। নোরা মায়ের কাছে যায়। ক্যাথলিন বলল, থামো নোরা, হয়তো সে তাড়াতাড়ি ফিরে আসবে। সে খুবই বিরহ কাতর।
ঈশ্বর তাকে সাহায্য করুন। কখন সে কি করবে তা তুমি বলতে পারবে না। ক্যাথলিন বলল, সে মানে তাদের মা মৌরিয়া ঝোপটা ছাড়িয়ে গেছে। পুটলিটা তাড়াতাড়ি নিচে ফেলো, কারণ ঈশ্বরই জানেন কখন সে আবার ঝোপ পার হয়ে ফিরে আসবে। নোরা উপরের কোঠা থেকে পুটলিটা নিয়ে বলল, তরুণ যাজক বলেছিলেন তিনি আগামীকাল এই পথ দিয়ে যাবেন এবং আমাদের নিচে সমুদ্র তীরে গিয়ে তাকে জানাতে হবে এই জামা ও মোজা মাইকেলের কিনা। ক্যাথলিন পুটলিটা নিয়ে বলল, তিনি কি বলেছেন কিভাবে এগুলো পাওয়া গেল? নোরা নিচে নেমে এসে বলল, তিনি বলেছিলেন দুজন লোক ভোর হওয়ার পূর্বেই পটিন নিয়ে দাঁড় টেনে নৌকা চালাচ্ছিল এবং তাদের একজনের দাঁড় মৃতদেহটাই ঠেকল, আর তারা সেই সময় উত্তরের কালো পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিল। ক্যাথলিন পুটলিটা খোলার চেষ্টা করতে করতে বলল, আমাকে একটা ছুরি দাও নোরা। দড়িটা সমুদ্রের লোনা জলে এঁটে বসে গেছে এবং একটা কালো গিঁট আছে যা তুমি 1 সপ্তাহ খুলতে পারবে না। নোরা তাকে ছুরিটা দিয়ে বলল, আমি লোককে বলতে শুনেছি ডনিগাল এখান থেকে অনেক দূরে। ক্যাথলিন দড়িটা কেটে বলল, নিশ্চয়ই অনেক দূরে। কিছুদিন পূর্বে এখানে একজন লোক এসেছিল। এই ছুরিটা সে আমাদের কাছে বিক্রি করেছিল এবং সে বলেছিল দূরের ওই শিলাখণ্ডগুলোর কাছ থেকে যদি তুমি হাঁটতে আরম্ভ করো তাহলে তোমার ডনিগাল পৌঁছাতে 1 সপ্তাহ সময় লাগবে। নোরা বলল, এবং ভেসে গেলে একজন লোকের মানে একটি মৃতদেহের কত সময় লাগবে? ক্যাথলিন পুটলিটা খুলল এবং একটা শার্ট এবং একটা মোজা বের করলো। আগ্রহের সঙ্গে তারা সেগুলোর দিকে তাকালো। ক্যাথলিন নিচু গলায় বলল, ঈশ্বর আমাদের রক্ষা করুন নোরা, এগুলো নিশ্চিতভাবে তারই। এ কথাটা বলা অদ্ভুত ও নিষ্ঠুর নয় কি? নোরা বলল, আমি আংটা থেকে তার শার্টটা নিয়ে আসছি যাতে একটি শার্টের ফ্ল্যানেলের ওপর অন্য শার্টের ফ্ল্যানেল রাখতে পারি। ঘরের কোণে টাঙানো কিছু জামা কাপড়ের দিকে সে তাকালো। সেখানে শার্টটা দেখছি না ক্যাথলিন, ওটা কোথায় হতে পারে? ক্যাথলিন এবার বলল, আমার ধারণা সকালে বার্টলি শার্টটা পরেছিল, কারণ তার নিজের শার্টটা লবণাক্ত জলে ভিজে ভারী হয়ে গিয়েছিল। কোণের দিকে নির্দেশ করে ক্যাথলিন আবার বলল, একই ফ্ল্যানেলে তৈরি জামার একটা হাতা রয়েছে দেখছি এখানে, ওটা আমাকে দাও, ওতেই কাজ হবে। নোরা ওটা তার কাছে নিয়ে আসে এবং তারা ফ্ল্যানেল মিলিয়ে দেখে। ক্যাথলিন বলল, একই জিনিস নোরা, যদি একই জিনিসও হয় তাহলেও গলয়ের দোকানগুলিতে কি এ জিনিস প্রচুর পরিমাণে গোটানো অবস্থায় পাওয়া যায় না? এবং এটাও কি এই হতে পারে না যে মাইকেলের যে ফ্ল্যানেলের শার্ট ছিল অন্য অনেক লোকের সেই ফ্ল্যানেলের শার্ট ছিল? নোরা সেই মোজাটা নিয়ে সূচের ফোঁড়গুলো গুনতে শুনতে চিৎকার করে উঠল, এটা মাইকেলের ক্যাথলিন, এটা মাইকেলের। ঈশ্বর তার আত্মার মঙ্গল করুন। এবং যখন এই গল্প মৌরিয়া শুনবে তখন সে কি বলবে এবং বার্টলি তখন সমুদ্রে যখন রয়েছে? ক্যাথলিন মোজাটা নিয়ে বলল, এটা একটা সাধারণ মোজা। নোরা বলল, এটা আমার বোনা 3য় জোড়ার দ্বিতীয়টির একটি, এবং আমি 60টি ফোঁড় দিয়েছিলাম এবং 4টি ফোঁড় ছেড়ে দিয়েছিলাম। ক্যাথলিন সূচের ফোঁড়গুলো গণনা করে এবং বলল, সেই সংখ্যাই তো আছে এখানে। সে কেঁদে উঠে বলল, আহ নোরা, এটা কি তিক্ত ব্যাপার নয় যে তার মৃতদেহ সুদূর উত্তর পর্যন্ত ভেসে গেল, অথচ সমুদ্রে উড়ে বেড়ায় এমন কালো পাখিরা ছাড়া তার জন্য বিলাপ করার আর কেউ ছিল না? নোরা দোল খেতে খেতে কাপড়গুলোর উপর হাত রেখে বলল, এবং এটা কি দুঃখদায়ক নয় যে যে লোক একজন দক্ষ নৌচালক এবং ধীবর ছিল তার একটি পুরাতন শার্ট এবং সাধারণ মোজা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকলো না? ক্যাথলিন কিছুক্ষণ পর বলল, নোরা, আমাকে বলো, মরিয়া কি আসছে? আমি রাস্তায় একজনের আসার শব্দ শুনতে পাচ্ছি। নোরা রাস্তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ক্যাথলিন, সে মানে তাদের মা মরিয়া আসছে, সে দরজার কাছাকাছি চলে এসেছে। ক্যাথলিন বলল, তার আসার আগে এই জিনিসগুলো সরিয়ে রাখো। সম্ভবত বার্টলিকে আশীর্বাদ করার পর তার মন হালকা হয়েছে এবং যতদিন বার্টলি সমুদ্রে আছে ততদিন আমরা যা কিছু শুনেছি তা তাকে মানে মরিয়াকে বলবো না। নোরা ক্যাথলিনকে পুটলিটা বাঁধতে সাহায্য করতে করতে বলল, আমরা এগুলো এখানে কোনায় রেখে দিই।
তারা চিমনির কোনায় একটি গর্তে সেগুলো রেখে দেয়। ক্যাথলিন চরকার কাছে ফিরে যায়। নোরা বলল, আমি যে কাঁদছিলাম তা কি সে মানে তাদের মা মরিয়া বুঝতে পারবে? ক্যাথলিন বলল, দরজার দিকে এমন ভাবে পিঠ করে থাকো যে আলো তোমার উপর না পড়ে। দরজার দিকে পিঠ করে চিমনির কোনায় নোরা বসলো। মেয়েদের দিকে না তাকিয়ে মৌরিও খুব ধীরে ধীরে ঘরে প্রবেশ করল। আগুনের অন্য দিকে তার টুলের কাছে গেল। কাপড় জড়ানো রুটি এখনো তার হাতে আছে। মেয়েরা পরস্পরের দিকে তাকায় এবং রুটির পুটলির দিকে নির্দেশ করে। ক্যাথলিন এক মুহূর্তের জন্য চরকা ঘুরিয়ে বলল, তাকে রুটি খণ্ডটি দাওনি? মৌরিও না ঘুরে মৃদু স্বরে বিলাপ করতে আরম্ভ করে। ক্যাথলিন আবার বলে, তাকে ঘটকিতে চড়ে যেতে দেখেছিলে? মৌরিয়া বিলাপ করতে থাকে। ক্যাথলিন সামান্য অধৈর্য হয়ে আবার বলে, ঈশ্বর তোমাকে ক্ষমা করুন, যা ঘটে গেছে তার জন্য বিলাপ করার চেয়ে তুমি যা দেখেছো তা উচ্চস্বরে বলাটা অধিকতর বাঞ্ছনীয় নয় কি? তুমি কি বার্টলিকে দেখেছিলে? আমি তোমাকে জিজ্ঞেস করছি। মৌরিও দুর্বল স্বরে বলল, আজ থেকে আমার হৃদয় ভেঙে গেল। ক্যাথলিন আগের মতোই বলল, তুমি কি বার্টলিকে দেখেছিলে? মৌরিও বলল, আমি বিভৎসতম জিনিস দেখেছি। ক্যাথলিন চরকা ছাড়ে ও তাকায় এবং বলল, ঈশ্বর তোমাকে ক্ষমা করুন, সে এখন গ্রিন হেডের ওপর দিয়ে ঘটকি চড়ে যাচ্ছে আর ধূসর টাট্টু তার পিছনে পিছনে যাচ্ছে। মৌরিও এমন ভাবে চমকে উঠল যে তার মাথা থেকে তার শালটা পিছনে পড়ে যায় এবং তার সাদা বিপর্যস্ত চুল দেখা যায়। ভীত স্বরে মৌরিও বলল, ধূসর টাট্টুটা তার পিছনে? ক্যাথলিন আগুনের কাছে এসে বলল, কিসের জন্য তুমি কষ্ট পাচ্ছ? মৌরিও খুব ধীরে ধীরে বলতে লাগলো, যেদিন ব্রাইড দ্বারা মৃত ব্যক্তিকে শিশুটিকে বাহুতে নিয়ে যেতে দেখেছিল, সেই দিনের পর আমার দেখা দৃশ্যের চেয়ে ভয়ঙ্করতর দৃশ্য কেউ আর দেখেনি। ক্যাথলিন ও নোরা একসাথে তারা আগুনের পাশে বসে থাকা বৃদ্ধার কাছে গুটিসুটি মেরে যায়। নোরা বলে, তুমি কি দেখেছো তা আমাদের বলো। মরিয়া বলল, আমি স্প্রিং ওয়েলে গেলাম এবং সেখানে নিজের মনে প্রার্থনা বলতে বলতে দাঁড়িয়েছিলাম। তারপর বার্টলি এলো এবং সে লাল ঘটকিতে চড়েছিল এবং তার পিছনে পিছনে যাচ্ছিল ধূসর রঙের টাট্টু ঘোড়া। সে হাত দুটো উপরে তোলে যেন সে তার চোখগুলো থেকে কিছু আড়াল করতে চায় আর বলতে লাগলো, ঈশ্বর পুত্র আমাদের রক্ষা করুন। নোরা। ক্যাথলিন বলল, তুমি কি দেখেছো? মরিয়া বলল, আমি স্বয়ং মাইকেলকে দেখেছি। ক্যাথলিন নিচু স্বরে বলল, তুমি দেখনি মা, তুমি যাকে দেখেছ সে মাইকেল নয়, কারণ তার মৃতদেহ সুদূর উত্তরে দেখতে পাওয়া গিয়েছিল এবং ঈশ্বরের কৃপায় তাকে পরিচ্ছন্নভাবে কবরস্থ করা হয়েছে। মৌরিয়া সামান্য উপেক্ষার ভঙ্গিতে বলল, আমি আজই তাকে দেখেছি এবং সে ঘোড়ায় চড়ে যাচ্ছিল এবং ঘোড়া দ্রুত ছোটাচ্ছিল। লাল ঘটকিতে চেপে প্রথমে বার্টলি এলো এবং আমি বলার চেষ্টা করলাম যে ঈশ্বর তোমার যাত্রা নিরাপদ ও শুভ করুন, কিন্তু কোনো কিছু কথাগুলো আমার গলা দিয়ে বের হতে দিল না। সে তাড়াতাড়ি চলে গেল এবং বলল, ঈশ্বরের আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক। কিন্তু আমি কিছু বলতে পারলাম না। তারপর আমি ধূসর টাট্টুর দিকে তাকালাম এবং কাঁদতে লাগলাম এবং তার উপর মাইকেল নতুন কাপড় এবং পায়ের নতুন জুতো পরে বসেছিল। ক্যাথলিন বিলাপ করতে আরম্ভ করলো, বলল, আজ থেকে আমরা ধ্বংস হলাম, নিশ্চয়ই আমরা ধ্বংস হলাম। নোরা বলল, তরুণ যাজক কি বলেনি যে সর্বশক্তিমান ঈশ্বর তাকে মানে তার মাকে পুত্রহীনা নিঃস্ব করবে না? মৌরিয়া নিচু স্বরে কিন্তু পরিষ্কারভাবে বলল, তার মতো যাজকেরা সমুদ্র সম্বন্ধে সামান্যই জানেন। বার্টলিকে এখন হারাতে হবে। তোমরা ইয়ামনকে ডাকো এবং সাদা তক্তাগুলো দিয়ে আমার জন্য তাকে একটা ভালো কফিন তৈরি করতে বলো, কারণ তাদের পরে আমি আর বাঁচব না। আমার স্বামী ছিল এবং স্বামীর বাবা ছিল এবং এ বাড়িতে 6টি পুত্র ছিল। আমার 6 ছেলেই সুন্দর পুরুষ ছিল এবং তাদের প্রত্যেকের পৃথিবীতে আসার সময় আমাকে প্রসব বেদনা সহ্য করতে হয়েছিল। তাদের কয়েকজনের মৃতদেহ পাওয়া গিয়েছিল এবং কয়েকজনের পাওয়া যায়নি, কিন্তু তাদের সবাই চলে গেল। স্টিফেন এবং শন হারিয়ে গেল ভয়ঙ্কর ঝড়ে। পরে তাদের প্রাণহীন দেহগুলো পাওয়া গেল গোল্ডেন মাউথের গ্রেগরি উপসাগরে। তাদের দুজনেরই মৃতদেহগুলোকে বয়ে আনা হয়েছিল একটা তক্তায় এবং ওই দরজা দিয়ে। সে এক মুহূর্তের জন্য থামে
মেয়েরা চমকে উঠে, যেন তারা তাদের পিছনে অর্ধেক খোলা দরজার মধ্যে দিয়ে কিছু শুনল। নোরা ফিসফিস করে বলে, ক্যাথলিন, তুমি কি ওটা শুনলে? উত্তর পূর্ব দিকে একটি হইচই শুনলে? ক্যাথলিনও ফিসফিস করে বলে, সমুদ্রের তীরে কেউ একটা চিৎকার করছে। মৌরিও কিছু না শুনে বলে চলল, সীমাস এবং তার বাবা এবং তার বাবার বাবা এক অন্ধকার রাত্রে হারিয়ে গেল, এবং যখন সূর্য উঠল তখন তাদের কোনো চিহ্ন দেখতে পাওয়া গেল না। তারপর প্যাচ ডুবে মরল, যখন নৌকা উল্টে গেল। আমি এখানে বার্টলিকে নিয়ে বসেছিলাম এবং সে তখন একজন শিশু যে আমার 2 হাঁটুর উপর শুয়েছিল, এবং আমি 2 জন মহিলা এবং 3 জন মহিলা এবং 4 জন মহিলাকে বুকে ক্রস চিহ্ন আঁকতে আঁকতে এবং একটি কথাও না বলে ভিতরে আসতে দেখলাম। তারপর আমি তাকিয়ে দেখলাম এবং মহিলাদের পিছনে পিছনে পুরুষেরা এলো। তারা একটা লাল পালের অর্ধেকের মধ্যে একটা বস্তুকে জড়িয়ে নিয়ে আসছে এবং সেই বস্তু থেকে ফোঁটায় ফোঁটায় জল ঝরছিল। সেটা শুকনো দিন ছিল নোরা, এবং দরজা পর্যন্ত জলের চিহ্ন থেকে গিয়েছিল। সে আবার থামে এবং তার হাত দরজার দিকে প্রসারিত করে। দরজাটা ধীরে ধীরে খুলে যায় এবং বৃদ্ধা মহিলারা ভিতরে আসতে শুরু করে। দরজার চৌকাঠে দাঁড়িয়ে নিজেদের বুকে ক্রস চিহ্ন এঁকে দিয়ে তারা মাথায় ছায়ার ঘোমটা দিয়ে স্টেজের সামনে নতজানু হয়ে ঢুকল। মৌরিয়া অর্ধেক স্বপ্নাচ্ছন্ন অবস্থায় ক্যাথলিনকে বলল, এটা কি প্যাচ এর দেহ, না মাইকেলের, না অন্য কারোর? ক্যাথলিন বলল, মাইকেলের মৃতদেহ সুদূর উত্তরে পাওয়া গেছে, এবং যখন তাকে সেখানে পাওয়া গেছে তখন এই জায়গায় সে কি করে আসবে? মৌরিয়া বলল, যুবকদের সমুদ্রে ভেসে যাবার একটি বিশেষ ক্ষমতা আছে, এবং কি করে ওরা লোকেরা বুঝলো এটা মাইকেলের না অন্য কারোর দেহ? কারণ যখন কোনো মানুষের দেহ 9 দিন ধরে সমুদ্রের জলে থাকে, বাতাসে বইতে থাকে, তখন তার মাও বলতে পারে না যে এটা তার ছেলের দেহ। ক্যাথলিন বলল, ওটা মাইকেলেরই দেহ। ঈশ্বর আমাদের ক্ষমা করুন, কারণ ওরা তার এক টুকরো কাপড় পাঠিয়েছে সুদূর উত্তর থেকে। সে সামনের দিকে ঝুঁকে মাইকেলের কাপড় মৌরিয়ার হাতে দেয়। মৌরিয়া আস্তে আস্তে উঠে দাঁড়ায় এবং কাপড়গুলো হাতে নেয়। নোরা তাকিয়ে থাকে। নোরা বলে, ওরা একটা জিনিস বয়ে নিয়ে আসছে এবং তা থেকে ফোঁটায় ফোঁটায় জল ঝরছে। রাস্তায় বড় বড় পাথরের উপর জলের দাগ পড়ছে। ক্যাথলিন যে সব স্ত্রী লোকেরা ভিতরে এসেছে তাদের উদ্দেশ্যে ফিসফিস করে বলল, এটা কি বাটলির দেহ? মহিলাদের একজন বলল, এটা নিশ্চয়ই বাটলির দেহ। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন। 2 জন তরুণী ভেতরে এসে টেবিলটা টেনে আনে। তখন পুরুষেরা একটি তক্তার উপর শায়িত এবং এক খণ্ড পালের দ্বারা আবৃত বাটলির দেহ বয়ে নিয়ে আসে, টেবিলের উপর রাখে। মহিলারা যখন এগুলো করছে তখন তাদের প্রতি ক্যাথলিন বলল, কিভাবে সে জলে ডুবে গেল? মহিলাদের একজন বলল, ধূসর টাট্টু তাকে ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দেয় এবং সে জলস্রোতে ভেসে গিয়ে সাদা পাথরগুলোর সঙ্গে ধাক্কা খায়, যে পাথরগুলোর উপর প্রচুর ফেনা জমেছিল। মৌরিয়া গিয়ে টেবিলের সামনের দিকে নতজানু হয়। মহিলারা এদিক ওদিক দুলে দুলে মৃদু স্বরে বিলাপ করছে। ক্যাথলিন ও নোরা টেবিলের অন্যদিকে নতজানু হয়। পুরুষরা দরজার কাছে হাঁটু গেড়ে বসে। মৌরিও তার মাথা তুলে বলতে থাকে, যেন সে তার চারপাশের লোকদেরকে দেখতেই পায়নি। সে বলছে, তারা সব চলে গেল এবং সমুদ্র আর আমার কিছুই করতে পারবে না এখন। দক্ষিণ দিক থেকে যখন প্রচন্ড বাতাস বইতে থাকবে এবং যখন পূর্ব ও পশ্চিমের ঢেউগুলো একে অন্যকে আঘাতের ফলে অদ্ভুত ভয়ঙ্কর গর্জন শোনা যাবে, তখন আমাকে আর উঠে কাঁদতে ও প্রার্থনা করতে হবে না। শ্যামহেইন উৎসবের পর অন্ধকার রাত্রে পবিত্র জল সংগ্রহ করার জন্য আমার আর বাইরে যাওয়ার প্রয়োজন হবে না, এবং যখন অন্য মহিলারা বিলাপ করবে তখন সমুদ্রের অবস্থা কি তা জানার প্রয়োজন হবে না আর আমার। নোরাকে উদ্দেশ্য করে সে বলল, আমাকে পবিত্র জল দাও নোরা, রান্নাঘরের তাকে এখনো কিছু পবিত্র জল আছে। নোরা তাকে পবিত্র জল এনে দেয়। মৌরিয়া বাটলির পায়ের উপর মাইকেলের কাপড়গুলো রাখে এবং তার উপর পবিত্র জল ছিটিয়ে দেয়। সে বলতে থাকে, বাটলি, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তোমার জন্য যে প্রার্থনা করিনি তা নয়। এটা সত্য নয় যে অন্ধকার রাত্রে আমি তোমার জন্য প্রার্থনা করিনি। তোমার ঘুমিয়ে পড়ার পরও আমি তোমার জন্য প্রার্থনা করে গেছি।
ফলে আমি কি বলেছি তা তুমি শোনোনি, কিন্তু এখন আমার অখণ্ড বিশ্রাম, এখন আমি সীমাহীন বিশ্রাম পাবো এবং শ্যামহেইনের পর দীর্ঘ রাত্রিগুলোতে আরামে ঘুমোতে পারবো যদি খাওয়ার জন্য এক টুকরো কাঁচা রুটি এবং তীব্র গন্ধযুক্ত মাছ পাই, তাহলেই যথেষ্ট। মৌরিও আবার নতজানু হয়, নিজের বুকে ক্রস চিহ্ন এঁকে দেয় এবং ফিসফিস করে প্রার্থনা করে। ক্যাথলিন একজন বৃদ্ধ লোককে বলে, যখন সূর্য উঠবে তখন তুমি এবং ইমন কফিন তৈরি করবে। আমাদের ভালো সাদা তক্তা আছে যা মৌরিও কিনেছিল, এই ভেবে যে মাইকেলের দেহ পাওয়া যাবে, এবং আমাদের একটি টাটকা কেক আছে যা তারা কফিন তৈরি করার সময় খেতে পারবে। বৃদ্ধ লোক তক্তাগুলোর দিকে তাকিয়ে বলল, তক্তাগুলোর সঙ্গে পেরেক আছে তো? ক্যাথলিন বলল, না, কলামের দিকের পেরেক নাই, আমরা পেরেকের কথা ভাবিনি। অন্য একজন লোক বলল, খুবই আশ্চর্যের কথা, মৌরিও পেরেকের কথা ভাবেনি, যদিও সে আগে অনেকগুলো কফিন তৈরি হতে দেখেছে। ক্যাথলিন বলল, সে বুড়ো হচ্ছে আর সে ভেঙেও পড়েছে। মৌরিও আবার উঠে দাঁড়ায় খুব আস্তে আস্তে এবং বাটলির দেহের পাশে মাইকেলের বস্ত্রখণ্ডগুলো পেতে দেয় এবং পবিত্র জলের শেষটুকু তাদের উপর ছিটিয়ে দেয়। নোরা ক্যাথলিনকে ফিসফিস করে বলে, সে এখন শান্ত এবং সহজ, কিন্তু যেদিন মাইকেল ডুবে গিয়েছিল সেদিন এখান থেকে স্প্রিং ওয়েল পর্যন্ত তার ক্রন্দন ধ্বনি শোনা গিয়েছিল। সে মাইকেলকে অধিকতর ভালোবাসতো এবং কেউ কি তা ভাবতে পেরেছিল? ক্যাথলিন আস্তে আস্তে ও স্পষ্টভাবে বলল, একজন বৃদ্ধা মহিলা যাই করবে তাতেই সে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়বে এবং 9 দিন ধরে কেঁদে ও বিলাপ করে সে কি সমস্ত বাড়িটিকে দুঃখের সাগরে নিমজ্জিত করেনি? মৌরিও খালি পেয়ালার মুখ উল্টো করে টেবিলের উপর রাখে এবং 2 হাত একসঙ্গে করে বাটলির পায়ের ওপর রাখে, আর সে বলে, তারা এখন সব একত্রে আছে এবং আমার অন্তিম সময় উপস্থিত। সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা বর্ষিত হোক বাটলির আত্মার উপরে এবং মাইকেলের আত্মার উপরে এবং সিমাম ও প্যাচ ও স্টিফেন ও শনের আত্মার উপরে। সে মাথা নিচু করে আর বলে, তার দয়া বর্ষিত হোক আমার উপরে, নোরা, এবং পৃথিবীতে যারা বেঁচে থাকলো তাদের সবার আত্মার উপরে। সে থামে এবং স্ত্রী লোকদের মধ্যে থেকে বিলাপধ্বনি একটু বেশি জোরে উত্থিত হয় এবং তারপর সেই বিলাপধ্বনি কমে যায়। মৌরিয়া বলে, ঈশ্বরের কৃপায় সুদূর উত্তরে মাইকেলের সিমসাম সমাধি হয়েছে। বাটলির জন্য সুন্দর কফিন হবে, নিশ্চয়ই তার গভীর সমাধি হবে। এর থেকে বেশি আমরা কি চাইতে পারি? কোনো মানুষই চিরকাল বেঁচে থাকে না এবং আমাদেরকে সন্তুষ্ট হতেই হবে। উই মাস্ট বি স্যাটিসফাইড। সে আবার নতজানু হয়, ধীরে ধীরে যবনিকা পড়ে। ধন্যবাদ বন্ধুরা, রাইডার্স টু দ্য সি এর গল্প সম্পূর্ণ শোনার জন্য।